শুভেচ্ছা, বাঙালিয়ানার সায়নের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উত্তাল গোপালগঞ্জ, এনসিপির সমাবেশে হামলা, গুলি, টিয়ার গ্যাস। আজ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকী। শহীদ ওয়াসিমের বাবার দিন কাটে ছেলের কবরের পাশে। মিডফোর্ডে সোহাগের মাথা পাথর দিয়ে থেতলে দেয়া আসামি গ্রেফতার। উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষোভের পর ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক তুলে নিল স্বাধীন নির্বাচন কমিশন। অবাণিজ্যিক ইস্যুর সমাধান করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও বাণিজ্যিক আলোচনায় বসবে ঢাকা। ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে ক্ষুব্ধ ইউরোপ সমাধানের পথ খুঁজছে। ইরান ইসরায়েল সংঘাতের সময় 30 ইসরায়েলি পাইলট নিহত। সুকুমার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি না ভাঙার আহ্বান জানিয়েছে ভারত। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনার পর 144 ধারা জারি করা হয়েছে। বুধবার বেলা 2:45টার দিকে শহরের পৌর পার্কে তাদের উপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালায়। তাদের চারদিক থেকে এনসিপি নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এনসিপি নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় 144 ধারা জারি করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হামলার ঘটনা ঘটার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের বলা হয়েছিল সবকিছু ঠিক আছে, কিন্তু তারা সমাবেশ স্থলে পৌঁছে দেখেন পরিস্থিতি ঠিক নেই। এর আগে বেলা 2:45টার দিকে 200 থেকে 300 লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশ স্থলে যায়। সে সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপি নেতাকর্মীরাও দৌড়ে সরে যান। ওই সময় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে যান। এনসিপি নেতাকর্মী ও পুলিশ এক হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান। বেলা 2:05 সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসানাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাজ্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। সেখানে সমাবেশ করে এনসিপি। সমাবেশ শেষে এনসিপির নেতাকর্মীদের ঘিরে হামলার ঘটনা ঘটে। আজ জুলাই গণ আন্দোলন তথা বর্ষা বিদ্রোহের প্রথম শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী। তার শহীদ হওয়ার দৃশ্য মানুষের মনে যে দ্রোহের সঞ্চয় করে। 21 দিন পরেই তার পতন ঘটায় শেখ হাসিনার 16 বছরের শাসনের। এ সংক্রান্ত একটি ডেস্ক রিপোর্ট দেখে নেওয়া যায়। বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। 2024-এর গণ আন্দোলনে এই স্লোগান আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল। যাকে উপলক্ষ করে এই দাবানল ছড়ালো তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন অতি সাধারণ ছাত্র। 16 জুলাইয়ের পর যিনি আর সাধারণ থাকলেন না, হয়ে গেলেন বাংলাদেশের ইতিহাসের এক বিরচিত চরিত্র। যিনি শাসকের বুলেট নিঃসৃত বন্দুকের সামনে দুহাত ছড়িয়ে দাঁড়িয়েছিলেন ঠিক রিও ডি জেনেরোর সুউচ্চ ক্রাইস্ট দ্য রিডিমারের মতো করে। আবু সাঈদ 2024-এর জুলাই আন্দোলনের প্রথম শহীদ। তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, কত তরুণ গেছে আস্থা চলে।
আবু সাঈদের মৃত্যুর খবর সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়তেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পড়ে যায় চূড়ান্ত বেকায়দায়। এর একদিন পরেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। কোটা বিরোধী আন্দোলন হিসেবে শুরু হওয়া এই আন্দোলনকে তিনি সেদিন খানিকটা পাশ কাটিয়েই জানিয়ে দিয়েছিলেন, আবু সাঈদ সহ নিহতদের মৃত্যু আসলে বিচ্ছিন্ন ঘটনা, মানুষের প্রাণ নয়। তার কণ্ঠে ফুটে উঠেছিল জাতীয় সম্পদ ধ্বংসের আহাজারি। পরবর্তীতে মিডিয়ার উপস্থিতিতে আবু সাঈদের বাবা মাকেও সান্ত্বনা দেন, কিন্তু এতে খুব একটা কাজ হলো না। রংপুরের পীরগঞ্জের ছেলে আবু সাঈদের প্রসারিত দুই হাত মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল পীরগঞ্জেরই বধূ শেখ হাসিনার প্রায় 16 বছরের শাসনের। এদিকে শেখ হাসিনার তথ্যমন্ত্রী বলে বসলেন আবু সাঈদ দেশাগ্রস্ত ছিলেন, এ কারণেই পুলিশের গুলি খেয়ে আবারও বুক পেতে দেন। এতে যেন আগুনে ঘি পড়ে, ছাত্র জনতাকে এবার দমিয়ে রাখা কঠিন হয়। তবে আবু সাঈদ হত্যাকাণ্ডকে শুরু থেকেই তাড়া করে ফিরেছে নানান অনিয়ম আর ষড়যন্ত্র তত্ত্ব। ময়না তদন্তে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রাথমিক প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে আবু সাঈদ শটগান বুলেটের আঘাতে মারা গেছেন, কিন্তু বাইরে থেকে চাপ দিয়ে 6 বার প্রতিবেদন পরিবর্তন করতে বাধ্য করা হয় তাকে। মাথায় আঘাত, বিভিন্ন ক্ষত এবং সাঈদের শরীরে বিভিন্ন অংশে রক্ত জমাট বাঁধার কথা প্রতিবেদনে উল্লেখ করতে হয়। উপসংহার হিসেবে বলা হয়, এসব আঘাতের কারণে শক এবং রক্তক্ষরণে আবু সাঈদের মৃত্যু হয়েছে। আবু সাঈদের মৃত্যুর মামলাটি এখন তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তকারীরা বলছেন, ময়না তদন্ত প্রতিবেদন বদলাতে ওই ফরেনসিক চিকিৎসক 4 জনের কাছ থেকে চাপ আসার কথা জানিয়েছেন, যারা সবাই ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ। এদের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের 2 জন প্রাক্তন উপকমিশনার, রংপুর মেডিকেল কলেজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগপন্থী ডাক্তারদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিবের একজন নেতা রয়েছেন। আবু সাঈদ নিহত হওয়ার পরপরই মামলাটি প্রভাবিত করার চেষ্টা করে পুলিশ। তাজহাট থানায় দায়ের করা প্রাথমিক তথ্য বিবরণী বা এফআরআই অনুসারে আবু সাঈদ পুলিশের গুলিতে মারা যাননি। পুলিশের প্রতিবেদনে বিএনপি, জামায়াত শিবির সহ 2-3 হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়। পুলিশ দাবি করে বিক্ষোভকারীরাই অস্ত্র থেকে গুলি চালায় ও ইট পাটকেল ছোড়ে যাতে একজন ব্যক্তি নিহত হন। এফআরআই এ বলা হয়েছে, পরে পুলিশ জানতে পারে যে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। সাঈদের সহপাঠীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পুলিশ 16 বছরের একাদশ শ্রেণীর এক ছাত্রকেও এই মামলায় অভিযুক্ত করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আবু সাঈদ হত্যা মামলার পূর্ণ তদন্ত করতে ব্যর্থ হয়েছে সুনির্দিষ্ট হত্যাকারীদের বিরুদ্ধে মামলার চার্জ গঠন করে আদালতে শুনানি করতে। এই মামলাটিকে রাজনৈতিক খাতেও নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি এ সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল জুলাই আন্দোলনে হতাহতদের নিশ্চিত সংখ্যা নির্ণয় করে সুনির্দিষ্ট হত্যাকারীদের বিচারের আওতায় এনে স্বজনহারা পরিবারগুলোর জন্য দ্রুত সুষ্ঠু বিচার পাবার অধিকার প্রতিষ্ঠা করা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আজ আবু সাঈদের বলিদানের 1 বছর পূর্ণ হলো। কিছু মানুষ চলে যেতে যেতে সমাজে রেখে যান তাদের গুরুত্বপূর্ণ প্রভাব। আবু সাঈদ নিশ্চিতভাবেই তাদের অন্যতম। ডেস্ক রিপোর্ট, বাঙালিয়ানা। আবু সাঈদ যেদিন রংপুরে পুলিশের গুলিতে নিহত হন, প্রায় একই সময়ে চট্টগ্রামে শহীদ হন ওয়াসিম। ছাত্রদলের এই কর্মী অবশ্য আলোচনা টেবিলে কম থেকেছেন সবসময়, কিন্তু পরিবারের স্মৃতিতে আজও শহীদ ওয়াসিম অমলিন। ওয়াসিম আকরামের পরিবার এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি। বাবা শফিউল আলম ছেলের মৃত্যুর মাসখানেকের মধ্যেই সৌদি আরব থেকে দেশে চলে আসেন। এরপর থেকে প্রতিদিনই ছেলের কবরের কাছে গিয়ে বসে থাকেন। দিনের বেশিরভাগ সময় তার সেখানেই কাটে। ওয়াসিম নেই, মা জ্যোৎস্না বেগম এখনো বিশ্বাস করতে চান না। প্রতিটি ক্ষণে তিনি ওয়াসিমের স্মৃতি হাতড়ে বেড়ান। ছেলের স্মৃতি যেন তার চোখের সামনে ভাসে। মোহাম্মদ ওয়াসিম আকরাম 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে নিহত হন। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা বাজারপাড়া এলাকায়। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক সম্মান 4র্থ বর্ষে পড়তেন। চট্টগ্রাম কলেজ ও পেকুয়া উপজেলার ছাত্র দলের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ছেলে হত্যার বিচার দেখে মরতে চান জানিয়ে শফিউল আলম বলেন, আমি যখন বিদেশে ছিলাম তখন ওয়াসিমের মা চট্টগ্রামে একটি মামলা করেছিল। তখন কারা কারা আসামি হয়েছে সেসব মনে নেই।
তবে চকরিয়ার কোনাখালী এলাকার একটি ছেলে নাম রাশেদ সে আমার ছেলের মূল হত্যাকারী। ওই সময়ে হত্যাকারী যেমন মাঠে ছিলেন, ঠিক তেমনি এসি রুমে বসেছিলেন হত্যার নির্দেশদাতাও। হত্যাকারী, পরিকল্পনাকারী, নির্দেশদাতা, নেতৃত্বদানকারী, আমি সবার বিচার চাই। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ চুহাকে পাথর দিয়ে মাথা থেতলে দেয়া আসামি গ্রেফতার হয়েছে। পটুয়াখালীর ইটবাড়িয়া এলাকা থেকে মঙ্গলবার 15 জুলাই রাতে তাকে গ্রেফতার করেছে ঢাকার ডিবি পুলিশ। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজিদুল ইসলাম। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান এখনো চলমান থাকায় গ্রেফতার হওয়া ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এই গ্রেফতারের মাধ্যমে আলোচিত সোহাগ হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামির সংখ্যা বেড়ে দাঁড়ালো 9 জনে। নির্বাচন কমিশন ইসি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক। বুধবার 16 জুলাই ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত নামের পাশে প্রতীক নেই নৌকা। ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। এদিকে মঙ্গলবার 15 জুলাই দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকা বাতিল না করে সংরক্ষণের উদ্যোগ নেয় নির্বাচন কমিশনের সমালোচনা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন রেখেছেন, অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? বাণিজ্যিক সংক্রান্ত বিষয়গুলোতে একমত হলেও বাণিজ্যের বাইরের বিষয় এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দর কষাকষি আটকে আছে। এর মধ্যে এমন কিছু স্পর্শকাতর বিষয় রয়েছে যেগুলোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ ওনাদের পরামর্শ নিয়ে আগামী সপ্তাহে 3য় দফার দর কষাকষির আলোচনা করতে ওয়াশিংটনে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল। দেশে ফিরে গত সোমবার বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে 3য় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়া হয়েছে। আশা করছি বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্র যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে। প্রসঙ্গত, বাংলাদেশের রপ্তানির এক বড় বাজার যুক্তরাষ্ট্র। গত বছর 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ $869 মার্কিন রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রে, যা দেশের মোট রপ্তানি আয়ের 18% বেশি কিছু। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের 85% বেশি তৈরি পোশাক। ইউরোপীয় ইউনিয়ন এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্ক বাণিজ্য যুদ্ধের সমাধান খুঁজছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর 30% শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছে তা ইউরোপের বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিছু সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা চালুর দাবি উঠেছে। জার্মানির বার্লিনার জাইটুং পত্রিকা জানিয়েছে, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েন গত রোববার ব্রাসেলসে বলেছেন, যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রস্তাবিত পাল্টা শুল্ক 1 আগস্ট পর্যন্ত স্থগিত রাখা হবে। কিন্তু গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের উপর 30% নতুন শুল্কের হুমকি দেন। পত্রিকাটি একটি প্রতিবেদনে আরও জানায়, ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য রাষ্ট্রগুলো ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে, সেখানে রাষ্ট্রগুলোর ক্ষমতাসীন রাজনৈতিক শিবিরের মতামতই প্রাধান্য পাচ্ছে। পলিটিকোর ইউরোপীয় সংস্করণে জানানো হয়েছে, ইউরোপীয় কমিশন আপাতত ট্রাম্পের মতো একই ধরনের হঠকারী আচরণ না করার কৌশল অনুসরণ করবে। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাতে ইরানের এক অভিযানে 30 জন ইসরায়েলি পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কোমি। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, তেল আবিব সরকার এ সংক্রান্ত বহু তথ্য গোপন রেখেছে। এই সংঘাতে শত্রুপক্ষের মূল লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রকে দেশটিতে ফিরিয়ে আনা। তবে এসব লক্ষ্য পূরণে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তিনি জানান, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরানি সশস্ত্র বাহিনী
ইসরায়েলকে কঠিন জবাব দিয়েছে এবং তাদের বৃহত্তর আঞ্চলিক পরিকল্পনা ভেস্তে দিয়েছে। 24 জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আপাতত বন্ধ রয়েছে। সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাড়িটি সংস্কার ও পুনর্নির্মাণে সহযোগিতা করতে ইচ্ছুক নয়াদিল্লি। মঙ্গলবার 15 জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বর্তমানে বাংলাদেশ সরকারের মালিকানাধীন বাড়িটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলার সাংস্কৃতিক জাগরণের প্রতীক হিসেবে ভবনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে এটি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং সাহিত্য জাদুঘর ও ভারত বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক প্রতীক হিসেবে এর সংস্কার ও পুনর্নির্মাণের বিকল্পগুলো খুঁজে দেখা উচিত হবে। ভারত সরকার এ উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়াতে ইচ্ছুক বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। বাড়িটি সত্যজিৎ রায়ের পিতামহ বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছিল। প্রাচীন এই একতলা ভবনটি 1989 সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি হিসেবে ব্যবহার করা শুরু করে। জীর্ণ এই ভবনটিতে 2007 সালের পর থেকে আর কোনো কার্যক্রম চালানো সম্ভব হয়নি। শেষ হলো বাঙালিয়ানার সায়নের সংবাদ। ধন্যবাদ।